শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, হোলির মুডে আছি। এছাড়াও একটু ভালো খবর বলতে, যেহেতু ফেসবুকে আমি এখন কাজ করছি নিয়মিত, চেষ্টা করছি নিয়মিত হওয়ার এবং কিছু কিছু ভিডিও বা আমার লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো হচ্ছে তো এই কাজ করতে গিয়ে একটা যে ভালো লাগা, যেটা হচ্ছে যে এখন সবাই এক সময় নাকি বলতো যে সোনার হরিণ, সেই কন্টেন্ট মনিটাইজেশন, সেটা আমি পেয়ে গেছি। তো আমি লাইভ শুরু করছি, এখনও কেউ জয়েন করেন নাই। কেউ জয়েন করলে আসলে কথা বলতে বেশি ভালো লাগে। যাই হোক, তো সেই কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পেয়ে গেছি এবং এটা পাওয়ার জন্য আমি আসলে কাজ করিনি। আমি কাজটা করছি একেবারেই ভালোবেসে, মানে আমার নিজস্ব যে ভালোবাসা, ভালো লাগা, সেখান থেকে আমি এই কাজটা করি। এবং আমি আগে থেকেই, যখন থেকে আমার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে আমি পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, ঠিক সেদিন থেকে সোশ্যাল মিডিয়ার প্রতি বা ফেসবুকের প্রতি আমার আসলে আকর্ষণটা বেড়ে যায়। এর আগে এরকম আকর্ষণ ছিল না। আমি হচ্ছে ফেসবুক বা মোবাইল অতটা ব্যবহার করা পছন্দ করতাম না, কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখার জন্য আস্তে আস্তে আমি কিছুটা এর প্রতি কি বলবো, আসক্ত বলা যায়, হয়ে গেছি। তো আমি তাও এই কাজ করতে করতেই আমি আসলে ঠিক বুঝতাম না যে মনিটাইজেশনটা জিনিসটা কি। মনি, থ্যাংক ইউ, কেমন আছো? হ্যাঁ, থাকো মনি, একটু কথা বলি, যদি সময় থাকে শোনো, ভালো লাগবে। আমার মা বাবাও দেখছে, দূর থেকে সবাই দেখছে আমাকে। তো ফেসবুকে কাজ করার একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন সবাইকে এমনি এমনি বলি যে কাজটা, মানে আমার কথা তখন তারা না শুনে না বলতে কিভাবে করব কঠিন মনে হয়। কিন্তু সেই একই কথা যখন আমি মোবাইলে লাইভে এসে বলি বা এমনি মোবাইলে ভিডিও দেই, তখন না মানুষ সেটা খুব ভালো গ্রহণ করে। এটা আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি এই কাজটা ভালোবাসা থেকেই করি। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, যা দেখলাম, যে আসলে ভালোবাসা থেকে কাজ করলে সেটা সফলতা পাওয়া যায়। তো আমি কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা কি বা ফেসবুক থেকে ইনকাম করা যায়, এটা সম্পর্কে আসলে আমি কিছু জানতাম না। তো আমি বগুড়াতে আমার নন্দাই, আমি বলি আমার ফেসবুকের হেডমাস্টার, তো ও হচ্ছে ফেসবুকে কাজ করে এবং ওর প্রায় হচ্ছে 6 মিলিয়ন, না? হ্যাঁ, 600K আর কি। হ্যাঁ, তো হচ্ছে ওর 6 লাখের উপরে হচ্ছে ওর ফলোয়ার আছে এবং ও হচ্ছে মোটামুটি ভালো টাকাই ওর হয়। মানে ব্যাপার হচ্ছে কি, আসলে ও অনেক পরিশ্রমও করে এবং ও যে ভিডিওগুলো করে সেগুলো বেশ পরিশ্রমের। তো হচ্ছে যখন শুনলাম তখন আসলে আমার কাছে কিছুটা অবাকই লাগলো যে ফেসবুক থেকে মানুষ টাকা ইনকাম করতে পারে। তো আমি আসলে সে উদ্দেশ্যে না, আমি আমার ভালোবাসার জায়গা থেকে আমি আমার লাইফস্টাইলটা ফেসবুকে ফলো করার মানে ফেসবুকে শেয়ার করার চেষ্টা করছি এবং সেখান থেকে কিছু মানুষের এত বেশি ভালোবাসা পাচ্ছি যে আমি, যার কারণে আমি সেটা চালিয়ে যাচ্ছি আর কি। তো এই কিছুদিন আগে আমার গত 3-4 দিন আগে আমার মেসেজটা আসছে। আসার পর আসলে আমি একটু কমই বুঝি, আমি এটার স্ক্রিনশট নিয়ে আমার নন্দার কাছে পাঠাই। তখন ও বলল যে বৌদি, এটা তো কন্টেন্ট মনিটাইজেশন। তো এটা খুব ভালো লাগছে এবং তারপর থেকে ফেসবুক একদম ভর্তি হয়ে গেছে। তো সবাইকে বলবো, এটা ঠিক যে ভালোবাসা থেকে কোনো কাজ করলে সেখান থেকে কিছু না কিছু পাওয়া যায়। তো আজকে আমি আমার ডাইনিং টেবিলটা দেখাবো। আমার ডাইনিং টেবিলে কি থাকে, তার সাথে মেসেঞ্জারে অনেক প্রশ্ন পাই আমি, যেগুলোর উত্তর সবসময় দিতে পারি না, দেওয়ার সম্ভব হয় না বা সুযোগ হয় না। আমি চেষ্টা করব, আমি আজকে কিছু প্রশ্ন লিখে নিছি, আমি সেগুলোর উত্তর আপনাদেরকে দেব। তো একজনের উত্তর দিলে হয়তো বা অন্য আরেকজনও সেখান থেকে উপকৃত হতে পারে। তো আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আমি হচ্ছে আমার টেবিলটা আপনাদেরকে দেখাবো যে আমার ডাইনিং টেবিলে কি থাকে। সুমন সরকার, থ্যাংক ইউ। ফেরদৌসি আক্তার, চন্দনা, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে কি একটু জানাবেন প্লিজ, যে শোনা যাচ্ছে কি না। আচ্ছা, দেখেন আমার টেবিলটা, আমি একটু আমার ডাইনিং টেবিলটা দেখাই। যদিও আজকে একটু গুছিয়ে নিছি, আসলে আমি এত গুছানো থাকতে পারি না, একটু এলোমেলো হয়ে যায় আমার থাকাটা। আমি দেখাচ্ছি,
আমার ডাইনিং টেবিল। হ্যাঁ, আমি এই দিক থেকে দেখাই। আমার টেবিলে আসলে আমরা ভাত কমই খাই, দেখা যায় ফ্লোরে খাই বা বিভিন্ন ডাইনিং টেবিলে কম খাওয়া হয়, আর আমরা লোক তো কম ঘরে। তো এই যে আমার ফ্লাক্স সব সময় গরম পানি করা থাকে। দেখেন আমি বাইরে যে পানিটা নেই সেটাও চেষ্টা করি একটা স্টিলের ভিতরে, এটা ফ্লাক্সের মতো, এটার মধ্যে করে আমি পানি নিয়ে যাই। আমি প্লাস্টিক একদমই ব্যবহার করি না। সুমাইয়া ইসলাম তিশা, থ্যাংক ইউ। হিসাম বাবু, হ্যাঁ ভালো আছি, কেমন আছেন? আচ্ছা, এই দেখেন হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, এটা আমার নিজের বানানো, যদিও বোতলটা ভ্যান্টেজের মুজিবুর রহমান স্যারের, আমি একসময় ওনারটা খেয়েছি, যার কারণে বোতলে আমি এটাতে সংরক্ষণ করি। আর হচ্ছে এই যে কোকোনাট অয়েল, এটা হচ্ছে জেকে লাইফস্টাইল পালনের পর থেকে সবচেয়ে আমার প্রিয় জিনিস হচ্ছে এই যে কোকোনাট অয়েলটা। এটা ছাড়া কিন্তু একদিনও আমার চলে না, এবং আমার একটা শেষ না হতে হতে সবসময় এটা আমার থাকবেই। কোনো প্রোডাক্ট আমি চেষ্টা করি সবসময় কিনে আনার জন্য, কিন্তু এটা থাকবে। এবং এবার জাহাঙ্গীর কবির স্যার যখনই এই আলটিমেট অর্গানিক লাইফের যে দিয়েছে, যে স্যার ঈদ উপলক্ষে, আমি কিন্তু সাথে সাথে অনেক টাকার প্রোডাক্ট কিনে ফেলছি। আর হচ্ছে আমি পানি খাই, আমি কিন্তু এই যে কাচের জগে পানি খাই। আমি আমার ঘরে কোনো প্লাস্টিকের জিনিস পারতপক্ষে আমি কম ব্যবহার করি। তারপর হচ্ছে আর হচ্ছে আমি এই যে এইগুলো সব হচ্ছে আমার মজুদ আছে আর কি, এগুলা ওয়েটিংয়ে আছে টেবিলে। সুমাইয়া ইসলাম তৃষ্ণা, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এগুলো হচ্ছে আমার মানে এখনো লাগেনি আর কি, এনে এনে রাখছি। হনপ্র মাচো সবাই তো চেনেনি, হচ্ছে বেকিং সোডা, তারপর হচ্ছে স্প্রিলুনা, আর একটা বেকিং সোডা, এই যে হলুদ, কুকিং অয়েল, মানে এগুলো সব হচ্ছে এনে রাখছি। এখানে অলিভ অয়েল আছে, আরও নারকেল তেল আছে, যেগুলো আমি একটা একটা করে ব্যবহার করব পরে। আর হচ্ছে থ্যাংক ইউ একই ফ্লাক্স। এই যে এটা হচ্ছে ঘি। হ্যাঁ, আমি রান্নায় তো দেখাই যে আমি ঘি ব্যবহার করি, ঘি আমি দেখাচ্ছি আমার ঘিটা। আর হচ্ছে এটাও একটা কোকোনাট অয়েল, এটা মানে আনানো। আর হচ্ছে এই যে আমি যে ঘিটা খাই, এটা হচ্ছে গ্রাম থেকে সরবাটা ঘি। হ্যাঁ, চায়ের দোকান বললেও ঠিক বাজারের যে চায়ের দোকান ওরকম না, একদম গ্রামের ভিতরে উনি হচ্ছে করে, যেটা হচ্ছে যে দেশি গরুর দুধ দিয়ে জাল দিয়ে সর করে তারপর হচ্ছে এরকম ঘি। এবং এই ঘিটা কিন্তু সব মানে পাওয়া যায় না, উনি যতটুকু বানায় আমি ওনাকে অগ্রিম টাকা দিয়ে রাখি, যাতে উনি ঘিটা অন্যদেরকে কখনোই না দেয়, এরকম করে আনি। তারপর দেখেন এই যে এটার মধ্যে আছে পিঙ্ক সল্ট, আমি খুলে খুলে দেখাচ্ছি। এই যে দেখেন আমার পিঙ্ক সল্ট শেষের দিকে প্রায়, এটার মধ্যে আছে পিঙ্ক সল্ট। তারপর এই যে এখন খাচ্ছি এই কোকোনাট অয়েলটা, এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা আমি খাচ্ছি প্রতিদিন, আমার লাগে এটা। আর হচ্ছে এটার মধ্যে আছে কফি, হ্যাঁ অর্গানিক কফি বিনের গুঁড়া, এই যে কফি বিনের গুঁড়া আছে এটার মধ্যে, এই যে কফি, এগুলো ছাড়া আসলে আমার চলে না। হ্যাঁ, তারপর আমি দেখাচ্ছি এখানে আছে চিয়া সিড। হ্যাঁ, যে চিয়া সিড আছে, চিয়া সিড আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম খাবার হচ্ছে বেকিং সোডা, এটা খেতেই হবে, এটা দিয়ে আমার দিন শুরু হয়। এবং এই হচ্ছে কোকোনাট সুগার, এটা তিতিরের খুব পছন্দ, আমি পারতপক্ষে খাই না, চেষ্টা করি ওকেই দেওয়ার, দাম বেশি তো। এই আর একটা আমার আছে ভিতরে। আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে এই যে তিসির বীজ। আর এই দেখেন আমি কিন্তু সব এই বোতলগুলা ব্যবহার করি, মানে এগুলাই আমার থাকে। আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে কিন্তু রাগি, এটা আমি মিল্ক বানানোর জন্য ভিজিয়ে রেখে প্রায় 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা দিয়ে আমি মিল্ক করি। আমি কিন্তু দেখাইছি এর আগেও, অনেকে দেখছেন। এই যে রাগির বীজটা অনেকেই চিনে না, এটা হচ্ছে এক ধরনের মিলেট, রাগি মিলেট, এবং এটা গ্লুটেন ফ্রি, এটা খাওয়ানো যায়, বাচ্চাদেরকে খাওয়া যায়। আর এ হচ্ছে স্পিরুলিনা শেষের দিকে। এবং স্পিরুলিনা যারা খাননি এখনও, আমি সবাইকে বলবো এটা খাবেন। এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের গুঁড়া, এবং আমাদের শরীর থেকে হচ্ছে যে বর্জ্য পদার্থ সেগুলো বের করে দেয়, এবং এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। এবং যারা সনাতন ধর্মাবলম্বী আছেন এবং একদম নিরামিষভোজী মানে ভেজিটেরিয়ান, তারা হচ্ছে আমি মনে করি তাদের অবশ্যই এটা প্রতিদিন খাদ্য তালিকায় থাকা উচিত। কারণ হচ্ছে তারা যেহেতু আমিষ মানে প্রাণীজ আমিষ নেন না, তো তাদের কিন্তু আসলে একটু ফ্যানটা দেওয়া
তো অল্প করে, এখন গরম লাগতেছে অনেক। আচ্ছা, তারা হচ্ছে এটা প্রতিদিন খেলে তাদের কিছুটা আমিষের চাহিদা কিন্তু পূরণ হবে, তার সাথে শরীরের বর্জ্য পদার্থ দূর হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আছে কিন্তু তোকমা। হ্যাঁ, আমি তোকমা দেখাচ্ছি আমি। এই যে তোকমা আমি প্রতিদিন এটা খেতে পারি না, মাঝে মধ্যে খাই। প্রসঞ্জিৎ বণিক বান্টি কেমন আছো? সালমা হোসেন থ্যাংক ইউ। এই যে তোকমা, আমি তোকমা খাই। তারপর হচ্ছে এটা হচ্ছে অনেক দামি তেল, এটা হচ্ছে কি এমসিটি অয়েল। হ্যাঁ, এখানে কোকো মানে কার্বনের 8 কার্বন বিশিষ্ট তেল এমসিটি অয়েল। এটা একটু দামি, কিন্তু এটার আসলে কি বলবো, এটার খেলে ব্রেন ফাংশন খুব ভালো কাজ করে এবং এটা প্রচুর এনার্জি পাওয়া যায়। বিশেষ করে তিতিরের যেদিন পরীক্ষা থাকে বা কোনো প্রতিযোগিতায় যায়, সারাদিন ব্যাপী বাইরে যায়, সেদিন আমি অবশ্যই ওকে এই কোকোনাট অয়েল এমসিটি অয়েল এটা দিয়ে আমি হচ্ছে ওকে বুলেট কপি খাওয়ায় নিয়ে যাই, তাতে ওর এনার্জি লেভেলটা বেশ ভালো থাকে। আর হচ্ছে এটাও তিতিরের খুব পছন্দ, এটা হচ্ছে কাকা পাউডার, এটাও আলটিমেট অর্গানিক থেকে নেওয়া। এটা হচ্ছে কাকাও পাউডার, খুবই ভালো এবং একদম বাচ্চারা তো চকলেট খেতে পছন্দ করে, যেহেতু বাইরের খাবারটা খায় না, সেই জন্য ওকে এই কাকা পাউডারটা ও খায়। এবং ওইটা এমনি বলতে এমনি তো তিতা লাগে, এর মধ্যে একটু নারকেল তেল তারপর হচ্ছে মধু দিয়ে ও মিশিয়ে চকলেটের মতো খেয়ে নেয়। এছাড়াও হচ্ছে বিভিন্ন যে আমি রেসিপি করি তার মধ্যে কিন্তু এই এটা দিয়ে দিই, বিশেষ করে টক দইয়ের সাথে খুব ভালো লাগে, ও কিন্তু খায়, আমি এগুলো দিই। মনির আক্তার থ্যাংক ইউ। তারপর হচ্ছে এই বাদামটাও তিতিরের খুব পছন্দ। তিতির বাদাম আগে তো খেতেই চাইতো না, তার মধ্যে এখন কয়েকটা বাদাম খায়, কাজু কিছুটা খায়, আর হচ্ছে ওয়ালনাট খায়, আর হচ্ছে এই যে এগুলো। তবে এই বাদামটা আমি ফ্রিজেই রাখি, ফ্রিজে রাখলে একটু মসমসা থাকে। এটা কিন্তু পেস্তা, এটা হচ্ছে পেস্তা বাদাম। এটার একটু দাম বেশি, কম যেটার দাম সেটা একটু কম খাই। আর হচ্ছে আমরা যেহেতু বাইরের খাবার একদমই খাই না, এটা তো সবাই চিনেন, অর্গানিক টারমারিক ইমিউন বুস্টার। আর এই হচ্ছে ভিনেগার, আমার হাতে বানানো ভিনেগার, আমি এই বোতল থেকে ঢেলে খাই, এখান থেকে খাই। আর হচ্ছে এই যে অলিভ অয়েল, এটা হচ্ছে এই যে আলটিমেট অর্গানিক লাইফের অলিভ অয়েল। মির্জা মোহাম্মদ ইকবাল থ্যাংক ইউ জয়েন করার জন্য। নিপু দত্ত থ্যাংক ইউ। সাথী দেখ আমার হচ্ছে টেবিল। আর হচ্ছে এই যে এই অলিভ অয়েলটা কিন্তু যা দাম বেশি, কিন্তু এটা কিন্তু খেতেও অনেক অনেক মজা। আমি অনেক অলিভ অয়েল বাজার থেকে খেয়েছি, কিন্তু এটা আসলে এটার সাথে কোনোটার যদি তুলনা দিলেই ভুল হবে, এত ভালো এটা। এবং আমি কম খাই, যেহেতু দামি আমি খুবই কম খাই। এটা হচ্ছে মাকা পাউডার, যে মাকা পাউডার বাজারে কিন্তু অনেক রকম মানে অ্যাড দেয়, এটা মুজিবুর রহমান স্যারের থেকে নেওয়া ছিল। আর হচ্ছে আমি আর একটু দেখাই, এটা হচ্ছে লাবণ্য। হ্যাঁ, লাবণ্য জিনিসটা হচ্ছে, এটা হলো কৃষি পরম্পরার তৈরি জিনিসটা কি দিয়ে তৈরি করছে আমি জানি না, এটা যে এত ভালো একটা জিনিস। এবং এটা কোনো স্কিনের সমস্যা থাকলে, কেটে গেলে বা স্কিনের অনেক পুরনো সমস্যা, এই লাবণ্য লাগালেই ভালো হয়ে যায়, কোথাও কেটে গেলে পুড়ে গেলে। কিন্তু দুঃখের বিষয় এখন আর করতেছে না, আমার কাছে অল্প একটুই আছে। আমি মেসেজ দিলাম শহীদুল্লাহ ভাইয়ের কাছে যে আমার লাবণ্য লাগবে তৈরি করার জন্য, সে বলছে যে নাকি শিখিয়ে দেবে, কিন্তু দিতে পারবে না, এই জন্য শেষ করছি না আর কি, অল্প একটু আছে। এই হচ্ছে আমার এইখানকার, আরও আছে আমি দেখাচ্ছি, তারপরে আমি এগুলো একটু রাখি। কিন্তু আসলে কি বলবো, আমার টেবিলটা ভর্তি হয়ে গেছে, এক সময় একটা জিনিস আমার লাগে, এগুলো এই গুছিয়ে রাখা কষ্ট। আর আসলে অত গুছিয়ে থাকতে পারি না আমি, যেহেতু আমি সব সময় ব্যস্ত থাকি, এগুলো আমার ব্যবহার করতে হয়। আইবিদি প্রণাম নেবেন, কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে বাকহুইট, স্যারের এবার বাকহুইট পেলাম না, আমার এইটুকুনি আসছে, জানি না কবে আসবে, স্টক আউট হয়ে গেছে, পেলে খুব ভালো হতো। এই যে বাকহুইটের মলিদা কিন্তু অনেক মজা, এবং বাকহুইট কিন্তু ঠিক বীজ না, মানে এটা এক ধরনের ফলস বীজ বলা হয়, ফলস সিড, এটা ফল, এটা হচ্ছে এক ধরনের ফল, এবং এটা কিন্তু অনেক ভালো আমাদের শরীরের জন্য। বাকহুইট যারা ভাত খেতে পারেন না, ভাত খাওয়া নিষেধ, তারা এটা না খাওয়াই ভালো। আর হচ্ছে স্টিল কাট ওটস, এই যে স্টিল কাট ওটস, বাজারের যে ওটস সেটা কিন্তু হচ্ছে
আমাকে একটা চামচ দাও তো। এটা সেগুলো হচ্ছে কিন্তু বাজারের ওটসটা কিন্তু প্রসেস, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়। ওটস খাওয়া ভালো, কিন্তু সেই বাজারের প্রসেস যে ওটস সেটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্য ভালো নয়, এটা আমরা অনেকেই জানি না। কিন্তু এই যে স্টিল কাট ওটস, এটা কিন্তু অনেক শক্ত, হ্যাঁ, এবং এটা আমি খাওয়ার জন্য অনেক আগের দিন ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু খাওয়া যায় না। এটা হচ্ছে স্টিল কাটস ওটস, মানে দেখেন কতটা শক্ত। আমি হাত দিয়ে যদি একটু ধরে দেখাই, এই যে অনেক শক্ত। আর বাজারে যে আছে সেটা কিন্তু হচ্ছে আরও হয়, মানে নরম থাকে। সালমোশন MCT 8 অয়েল, কোকোনাট অয়েল বড়টা তিনটা করে কিনলাম, খুব ভালো করছেন। অন্য প্রোডাক্টের সাথে বেশ ডিসকাউন্ট পেয়েছে, অনেক দিন কিনতে হবে না, আমি অ্যাপস থেকে নিয়ে এসে আমার শরীর ঠিক থাকলে আমিও একদম সত্যি কথা তাই। আসলে ভালো করছেন। MCT অয়েল আমি নিলাম না, কোকোনাট অয়েল নিছি। MCT অয়েল আছে, দাম অনেক, তো আসলে বোনাসটা ঈদে দিলে ভালো হতো। বোনাস তো দেবে আমাদের পূজায়, স্যারকে রিকোয়েস্ট করব, স্যার পূজায় একটু আমাদের জন্য ছাড় দেন, আমি তো তখন বোনাসটা পাবো, তাই না? আচ্ছা, এই হচ্ছে ওটস, এবং এটা খুবই মজা খেতে। এটা দিয়ে আমি মলিদার মতো শরবত বানিয়ে খাই, রান্না করে খাই, হালিম রান্না আমি রেসিপি দেবো কিছুদিনের মধ্যেই। এটা গেল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমি এটা দেখাচ্ছি, এই হচ্ছে মধু ছাড়া তো চলবেই না। আর এই হচ্ছে এটা হচ্ছে কিডনি বিন, হ্যাঁ, রাজমা বা কিডনি বিন, সাদা। এটার লালটাও আমার কাছে আছে, আমি চানাও আছে, আমি এগুলো খাই, মাঝে মাঝে সালাদ হিসেবে খাই বা এমনি রান্না করে খাই। এটা বেশ ভালো হয়, মজা হয়। গ্লাস তো জল খাবো। আর এই মধু কিন্তু এই কৌটার যে মধু সেইটা না, এই মধুটা হচ্ছে আমি খুলে দেখাচ্ছি। আমার মধুটা আসলে আমি বলবো না যে খুব ভালো, আমি এটা হচ্ছে সরিষা ফুলের চাষ করা মধু, হ্যাঁ, এটা সরিষা ফুলের, এই যে জগে আছে, আমি চাষ করা মধু। আসলে সত্যি কথা বলতে, যেটা স্যারের ওখানের মধুটা, যারা এফোর্ড করতে পারবেন অবশ্যই সেটা খাবেন, বা যারা প্রকৃতি থেকে একদম খাঁটি মধু সন্ধান পাবেন, ভালো মধু পেলে সেটা খাবেন। কিন্তু আসলে আমি সবসময় পাই না, তিতিরের মিষ্টি জিনিস দরকারও হয়, যার জন্য আমার মধুটা রাখতে হয় আর কি, ওর জন্য। এটা হচ্ছে চাষ করা, তবে এটা চাষ করা মধু, এইটাই, মানে এটার মধ্যে আর ভেজাল নাই, এইটুকুনি। আর হচ্ছে দেখাচ্ছি, আর মিষ্টি হিসাবে তো তিতির যে কোকোনাট সুগার খায়। আর এটার মধ্যে আছে হচ্ছে আমি দেখাচ্ছি ভুসি, ইসবগুলের ভুসি, অনেকেই তো খান, এই যে ভুসি, এই যে ইসবগুলের ভুসি, এটাও আমি খাই। তারপর হচ্ছে আর হচ্ছে দেখাচ্ছি আমি এবার, ওটা লাগবে। আর হচ্ছে এটা একটু খুলে দাও। এটা হচ্ছে সরিষার তেল, এরকম কাচের বোতলে আমি ঢেলে রাখি। এইটা কিন্তু হচ্ছে সারের তেলটা, হ্যাঁ, এই যে ঘানিতে ভাঙানো সরিষার তেল আমি এনে রাখছি, যেহেতু এখন একটু কম দামে পাচ্ছি। এটা ঘানিতে ভাঙানো সরিষার তেল, এই যে সারের ওখান থেকে অর্গানিক লাইফ থেকে ওখান থেকে নিয়ে আসছি। তো ওই তেলটা আমি এরকম কাচের বোতলে ঢেলে রাখি যাতে ভালো থাকে। আর হচ্ছে আমি হচ্ছে এই যে খেজুরের গুড় নিয়েছিলাম মুক্তি রেসার ভাই থেকে, চমৎকার গুড়টা, খুবই ভালো, গুড়টা খুবই ভালো। এই যে এই গুড়টা আমি তিতিরের জন্য আনছি, এবং এটা আসলেই ভালো, এটা তিতির খায়, আমরাও একটু খাই, টেস্ট করি। আর একটা জিনিস দেখাবো, অ্যাপেল সিডার ভিনেগার যে আমি বানাচ্ছি, দেখেন আমার যা বসানো, আমি সেদিন লাইভে দেখিয়েছি কিভাবে বানাতে হয়। আমার এটাতে হচ্ছে আমার চিনি দেওয়ার সময় হয়ে গেছে, 15 দিন হবে, এটাতে আমি আগামী দিন চিনি দিব, অ্যাপেল সিডার ভিনেগার। আর একটা হচ্ছে এটা হচ্ছে মানে দ্বিতীয়বার চিনি দেওয়া হয়ে গেছে, কিন্তু ছাকার সময় হয়নি এখনো। আর হচ্ছে এটাও প্রায় ছাকার সময় হয়ে গেছে, মানে এটা 45 দিনের কাছাকাছি হয়ে গেছে, 3টা। এবং আমি যেটা করি, একটু ঢেকে রাখুন, আমি যেটা করি এই যে ভিনেগারগুলো, এগুলো কিন্তু হচ্ছে খুবই যত্ন নিয়ে করতে হয়, প্রতিদিন নেড়ে দিতে হয়, না হলে এই ভিনেগারটা ঠিক ভালো হবে না। আমি এই যে সবসময় আমি দেখাচ্ছি, আজকে একটু নেড়েই দেখাচ্ছি, আমি যদিও আজকে নাড়া হয়েছে, এই যে আমি এরকম কাঠের চামচ রাখি, কাঠের চামচ দিয়ে এরকম প্রতিদিন এটা হচ্ছে নেড়ে দিতে হয়, না হলে কিন্তু ভালো হবে না, ভিনেগার ভালো হবে না। আমি লাইভে দেখিয়েছি যে আমি কিভাবে ভিনেগার বানাই, তারপর একটা ভিডিও দিব যদি কারো দরকার হয়। এই হচ্ছে
এইভাবে আমি করি। এবং এই যে পাতলা কাপড়গুলো, এগুলো কিন্তু সাবান দিয়ে আমি ধুই না। আমি একটা ভিডিও করব আমি কাপড়ের পরিচর্যা কিভাবে করি। হ্যাঁ, সাবান দিয়ে ধুই না, কারণ সাবান দিয়ে ধুলে এর যে সাবানের যে কি বলবো যে রাসায়নিক সেটা তো কাপড়ের মধ্যে থেকে যেতে পারে, সেজন্য ধুই না। আর এই ব্লেন্ডার ছাড়া তো আমার চলবেই না, একদিনও চলবে না ব্লেন্ডার ছাড়া। আর হচ্ছে এই ব্লেন্ডার, এটা মানে এছাড়া চলবেই না। আর হচ্ছে এই যে আমার অর্গানিক না, এটা হচ্ছে গ্রিন টি, এটা চা বাগানের আর কি, আমাদের বাংলাদেশি, এটা সারেরটা না, এটাও খারাপ না, কিন্তু যারা সারেরটা খেতে পারবেন সারেরটা সবচেয়ে ভালো। এই হচ্ছে আমার টেবিল। আর একটা জিনিস আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, আমি পানি কিভাবে খাই। হ্যাঁ, আমি হচ্ছে কল থেকে আমার যে হেল্পিং হ্যান্ড থাকে, সে যে পানি নিয়ে আসে হচ্ছে এরকম একটা স্টিলের কলসিতে হচ্ছে সে পানি নিয়ে আসে, নিয়ে এসে যেটা করে এরকম আমি মাটির হাঁড়িতে ঢেলে রাখি। এই মাটির হাঁড়িতে ঢেলে রেখে তারপর হচ্ছে আমি এরকম কাঁচের জগে ঢেলে নিয়ে আমি পানিটা খাই। এই হচ্ছে আমার টেবিল। এখন আমি একটু আপনাদের সাথে কথা বলি। সালমা হোসেন, খুবই উপকারী লাইভ, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। এই যে এই কমেন্টগুলোই আসলে আমাকে লাইভ করতে আমার ভালো লাগে, বা আপনাদের সাথে যোগাযোগ করি। তো আমি এখন আমার যখন অনেক আমার প্রশ্ন আসে, আমার ইনবক্স ভর্তি হয়ে যায়। তো আমি চাকরি করি, আমি প্রাইমারি স্কুলের টিচার, তার সাথে তৃতীয়ের পড়াশোনা, সব কিছু মিলিয়ে আমার খাবার দাবার রান্না সব কিছু মিলিয়ে আসলে আমি সময় করতে পারি না, আমি ইনবক্সে অনেক সময় ঢুকতেও পারি না। তো সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কেউ কিছু মনে করবেন না। আমি চেষ্টা করি, কিছু কিছু মানুষকে আমি চেষ্টা করি উত্তর দেই, অনেককেই উত্তর দিয়েছি। তো আমি আজকে কিছু প্রশ্ন লিখে নিয়ে আসছি, উত্তর দেব। আর অনেককেই আমি কথা বলার চেষ্টা করি আসলে, যদি বুঝি। আর আরেকটা সমস্যা হচ্ছে কি, খুব ডিস্টার্ব, মানে এখন মোটামুটি কমছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, জানি না, আমি ঈশ্বর ওনাদেরকে বুদ্ধি দিক, কেন যেন খুব মানে মহিলা মানুষ তো, তাদের সাথে একটু কথা বলতে ভালো লাগে হয়তো, বা মানে কথা বলতে চায়, কিন্তু আসলে তো আমার অত সময় নেই না গল্প করার মতো। কারো যদি সত্যিকারের সমস্যা থাকে, আমার জন্য যদি একটু উপকার হয়, আমি চেষ্টা করি, কিন্তু আসলে ওইভাবে ঠিক গল্প করার সময় তো নেই। তৃপ্তি দি, কেমন আছিস? আচ্ছা, এখন আমি একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। মোহাম্মদ মাজহারুল ইসলাম, হ্যাঁ, উনি আমাকে একটা প্রশ্ন করছে যে কিভাবে ক্যান্সার ভালো হয়েছে, মানে আমার শ্বশুর বাবা কোলন ক্যান্সার আক্রান্ত ছিলেন, উনি কিভাবে ভালো হয়েছেন। আমি সংক্ষেপে বলি, আমি এটা নিয়ে অনেক প্রশ্নের অনেক কথা বলেছি এটা নিয়ে, তারপর আমি একটু বলি। সুমাইয়া ইসলাম তৃষা আপু, সবসময় আপনার ভিডিও দিকে অনেক উপকার হয় আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমার যে শ্বশুর বাবার ক্যান্সার, কোলন ক্যান্সার হয়েছে, তো হচ্ছে সে হচ্ছে আমি তার অবস্থাটা আসলে অনেকটাই মানে খারাপ হয়ে গেছিলো, এবং কথা শোনা যাচ্ছে, খারাপ হয়ে গেছিলো। তো হচ্ছে তো তাকে আসলে নর্মালি আমরা যে ডাক্তারের কাছে নিয়ে গেছি, এবং তার সেই কোলন ক্যান্সারের যে জায়গাটা, সেটা অপারেশন করে কোলোনোস্কোপি ব্যাক করানো হয়েছিল, এবং তাকে ডাক্তাররা 13টা কেমো দিতে বলছিল। কিন্তু সমস্যা যেটা হয়ে যায় তখন, সেটা ছিল 2021 সাল। হ্যাঁ, 2021 সালে কিন্তু জাহাঙ্গীর কবির স্যারের আউটলেটটা ছিল না, যে তার যে প্রোডাক্ট কিনবো আমাদের সেই মানে সম্ভব ছিল না। শুধুমাত্র মুজিবুর রহমান স্যারের কোকোনাট অয়েল, বেকিং সোডা, এরকম কিছু প্রোডাক্ট ছিল। মোহাম্মদ কামরুজ্জামান মাসুম, থ্যাংক ইউ। কেমন আছেন ভাই আপনারা? সালমা আপা কেমন আছে? সালমা আপাকে একটু দেখান। আচ্ছা, তো হচ্ছে তখন আমার শ্বশুরকে ডাক্তার দেখাই, আর আসলে তখন আমি স্যারকে পুরাটাই বিশ্বাস করছি, কিন্তু সবাই তো আসলে আমার পরিবারের সবাইকে যে আমি মানে কি বলবো, যে একদম এটাই পালন করার জন্য উদ্বুদ্ধ করা, আসলে সেটা আমার জন্য পক্ষে প্রথমেই সম্ভব হয়নি। তো যখন হচ্ছে ওখানকার ডাক্তাররা বলে দিছে যে তার করতে 13টা কেমো দিতে, কিন্তু কেমো নেওয়ার মতো তার শরীরের অবস্থা ছিল না। ঠিক ওই মুহূর্তে আমি যেটা করছি, আমি কিছু ওনাদেরকে
আমার ফ্যামিলির লোকদেরকে জানাইছি, আর কিছু জানাই নাই। সম্পূর্ণ ঈশ্বরকে ডেকে আমি আমার জ্ঞান থেকে, ক্ষুদ্র জ্ঞান থেকে আমি আমার মতো করে শুরু করছি। তবে যেটা করছি যে বেকিং সোডা, হ্যাঁ, এই যে বেকিং সোডা এত উপকারী আমাদের শরীরের জন্য, তখন কিন্তু 2021 সালে বেকিং সোডা নিয়ে কিন্তু তেমন কোনো ভিডিও ছিল না। জাহাঙ্গীর কবির স্যারের তো ছিলই না, শুধুমাত্র মুজিবুল হক স্যার, মুজিবুর রহমান স্যারের কিছু ভিডিও ছিল। তো সেখানে একটা কথা ছিল যে ক্যান্সার কেন হয়, সেখানে বলা ছিল যে ক্যান্সার হয় হচ্ছে আমাদের শরীরটা যখন অনেক বেশি অ্যাসিডিক হয়। হ্যাঁ, তো আমি যেহেতু পড়াশোনা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো যার কারণে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে আমি ব্যাপারটা বুঝতে পারতাম যে আমাদের শরীরটা যখন অনেক বেশি অ্যাসিডিক হয় তখন হচ্ছে আমাদের শরীরে এই ক্যান্সারটা, ক্যান্সার না শুধু, বিভিন্ন ধরনের রোগ এবং ক্যান্সারও মানে বাসা বাঁধবে। তো আমরা যদি শরীরটাকে, জালাল ভাই থ্যাংক ইউ, খুব ভালো লাগছে আপনাকে দেখে, একটু কমেন্ট করে জানাবেন ভাই কেমন হচ্ছে। আপনার ভিডিও আমি দেখি এবং আপনার গল্প আমি সবাইকে করি, জালাল ভাইয়ের গল্প। আপনি আমার অনেক কাছের লোক জালাল ভাই, যদিও আপনার সাথে আমার কখনো দেখা হয়নি, কিন্তু সত্যি আপনি আমার খুব কাছের লোক। আর হচ্ছে আপনিও প্রাইমারি স্কুলে আছেন, আমিও আছি, যার কারণে আপনি অনেকটাই আমার খুব মানে খুব কাছের ভাই আর কি। তো হচ্ছে আমি ক্যান্সার, যখন আমার শ্বশুর আক্রান্ত হয় তখন আমার এই বেসিক জ্ঞানটা আমি কাজে লাগাই, এবং কাজে লাগানোর পর আমি যেটা প্রথম করি, বেকিং সোডাটা আমি নিজে খাই। হ্যাঁ, তখন আমি ঠিক জানতাম না যে লেবুর মধ্যে দিলে বা হচ্ছে ভিনেগারের মধ্যে বেকিং সোডা দিলে যে বিক্রিয়াটা হয়, এটাও আমার জানা ছিল না, কারণ তখন কোনো আমি ভিডিও পাইনি, এরকম কোনো ভিডিও ছিল না। তো আমি হচ্ছে নিজে ওরকম দেওয়ার পর একদিন তো মানে ভয়ই পেয়ে গেছি যে এরকম বুদবুদ উঠতেছে, কি না কি হবে। তো আমি খাই, আমি খাওয়ার পর দেখি আমার কিছু হয় না। তখন খুব সাহস করে অল্প একটুখানি নিয়ে আমার শ্বশুরকে খাওয়াই, হ্যাঁ, বাবাকে খাওয়াই। তো আমি কিন্তু এটা কাউকে বলিনি, মানে ভয়ে ভয়ে দিছি। তো এভাবে ভয়ে ভয়ে আমি প্রতিদিন তাকে বেকিং সোডা খাওয়াতাম, স্পিরিলুনা খাওয়াতাম, অলিভ অয়েল আর কোকোনাট অয়েল এরকম করে, এবং গ্রিন জুস খাওয়াতাম। ভাতের পরিমাণটা কমিয়ে দিলাম, যেহেতু ক্যান্সার সেল হচ্ছে তার গ্লুকোজ খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ জালাল ভাই, ভালো, অনেক ভালো আছি জালাল ভাই। ভালো আছি, থ্যাংক ইউ। তো হচ্ছে তার আমি সুগারটা কমিয়ে ফেললাম। হ্যাঁ, বাইরের চিনি ময়দা তো এমনিতে আমার বাসায় নাই আগে থেকে। আমি 2020 সাল থেকে জেকে লাইফস্টাইল পালন করছি, তখন থেকে আমার বাসায় এই সমস্ত খাবার নেই। মানে আপনি কেউ চাইলেও আমি দিতে পারবো না, কোনো কিছু নেই। তো আমার বাবাকে আমি যেটা করলাম যে সম্পূর্ণ ওই ভাত রুটি এগুলো সব বাদ দিয়ে জেকে লাইফস্টাইল পালন করলাম, এবং ম্যাজিকের মতো কাজ করলো যে 15 থেকে 20 দিনের মধ্যে যে মানুষটা হাঁটতে পারতো না, 4 তলা সিঁড়ি বেয়ে বেয়ে সে ওঠানামা শুরু করলো। হ্যাঁ, তাই আমি এটার প্রতি বিশ্বাস আরও বেড়ে গেল, এবং তখন থেকে তাকে আমি সম্পূর্ণভাবে আমি আমার মতো করে করলাম। সাথে কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট ছিল, কারণ সে অনেক জটিল পেশেন্ট ছিল। হ্যাঁ, তার কিডনির সমস্যা ছিল, তার হচ্ছে হার্টে একটা রিং পরানো ছিল, তার মানে সব দিকেই, মানে তার চোখ একটা চোখে কিন্তু তার স্ট্রোক করে একবার একটা চোখ নষ্ট, শুধু এক চোখে দেখতে পান। এত জটিল একটা রোগীকে আসলে হ্যান্ডেল করা অনেক কষ্ট, এবং সবাই আসলে আশা ছেড়ে দিছিল, কিন্তু আমার আশা ছিল, এবং আমার ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল। আমার জেকে লাইফস্টাইল, যে লাইফস্টাইল এটা আমি বুঝতে পারছি, এবং এর উপর আমার বিশ্বাস ছিল, যার কারণে তাকে আমার বাসায় নিয়ে আসছি। এবং সে আমার উপরে প্রাথমিক পর্যায়ে অনেক রাগ করছে, এটা মানে খাওয়ার দাওয়ার ব্যাপারটা তো আসলে একটু অন্যরকম, কিন্তু সে এখন কিন্তু আমার উপর খুশি। তখন তো তার রোগ ছিল, এবং আমি তখন খুব কঠিন হাতে তা যে আর আমার ঘরে তো নেই কোনো খাবার, খেতে পারবে না, যার কারণে সে এখন সুস্থ। এই হচ্ছে আমার শ্বশুর বাবার কথা। আমি এই কথাগুলো অনেকবার শেয়ার করছি। আচ্ছা, স্মৃতি আমাকে বলছে জেকে লাইফস্টাইল নিয়ে কথা বলতে। আসলে জেকে লাইফস্টাইল আমি কি কথা বলবো, স্যারের ভিডিও প্রতিদিন দেখবেন। আমি সবাইকে বলবো, যদি কেউ সুস্থ জীবনযাপন করতে চান স্যারের ভিডিওগুলো প্রতিদিন দেখবেন, কারণ এটা হচ্ছে ব্যাটারি রিসার্চ করার মতো। মানে আমার ক্ষেত্রে এটা হয়, যেমন আপনি মোবাইল দেখতে দেখতে আপনার হচ্ছে একসময় মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তো শেষ হয়ে গেলে কি হয়, আবার যদি চার্জ দেন তাহলে তো শেষ হয়ে যাবে। তো স্যারের ভিডিওগুলা যারা জেকে লাইফস্টাইল পালন করি বা যারা সুস্থ জীবনযাপন করতে চান, ঠিক রিসার্চের মতো আপনি প্রতিদিন ব্যবহার করবেন, প্রতিদিন আবার চার্জ দিতে। তো
আমি প্রতিদিন দেখি, আমি রান্না করতে করতে দেখি, আমি আসলে যখনই সময় পাই বা আমার মন খারাপ হলেও স্যারের ভিডিও দেখি, খুব আনন্দে থাকলে স্যারের ভিডিও দেখি, প্রতিদিন দেখি। দেখতে দেখতে আমার খুব ভালো লাগে, এই আমার লাইফস্টাইল, আমি এটা আমার সাথে মিশিয়ে নিছি। আচ্ছা, সুমন দত্ত বলছিলেন যে হেলদি লাইফস্টাইল পালন করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন, সাথে একাদশী পালন কিভাবে করবেন। হ্যাঁ জালাল ভাই, আপনার ভিডিওগুলো স্যারের সাথে লাইভ, আমি কিন্তু স্যারের সাথে ভিডিও আমি দেখছি এবং দেখেই আমি আপনার গল্প বলি যে জালাল ভাই কোথা থেকে কিভাবে মানে এত নিজেকে, এবং আপনার গল্পটা সত্যি মানে সবার দেখা উচিত, জানা উচিত। হ্যাঁ, আপনার গল্পটা মানে সেখান থেকে আপনি এখন কত মানুষের রোল মডেল হয়ে গেছেন, এটা আসলে কি বলবো আমি। এবং আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হয় মানে এটা আমার কাছে আরও বেশি ভালো লাগে যে আপনি, এটা খুব ভালো লাগে, আমি সবার কাছে আপনার গল্পটা করি। তানজিয়া শাওন থ্যাংক ইউ, জয়ন্ত সরকার থ্যাংক ইউ জয়েন করার জন্য। আচ্ছা, তো হেলদি লাইফস্টাইল পালন করতে চাচ্ছেন, একাদশী পালন, আমি কিন্তু একাদশী করি। তানজিয়া শাওন দিদি, খুব ভালো লাগে আপনার কথাগুলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, একাদশী, আমি কিন্তু একাদশীর দিন আমি কি খাই আমি কিন্তু সেটা মাঝে মাঝে ভিডিও দেই এবং হচ্ছে কি বলে, আমি মাঝে মাঝে পোস্টও দিই। হ্যাঁ, আমি কি খাবারগুলো খাচ্ছি, একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে একটুখানি ফলো করবেন, কষ্ট হলেও আমি কিন্তু দেই। এবং পারণে আমি কি খাই সেটাও দেই, পারণেরটা আমি আরেকটু দিব। তবে যেহেতু যারা একদম প্রাথমিক পর্যায়ে আছেন তারা কিন্তু পারণে হচ্ছে চাল না খেয়ে আপনারা কাউনটা খেতে পারেন বা বাকুইট খেতে পারেন। হ্যাঁ, বাকুইট, তারপর হচ্ছে কিনুয়া খেতে পারেন, এগুলো কিন্তু। আর সাবু, একাদশীর দিন তো সাবু খেতে পারেন, বা বিভিন্ন রকম বাদাম আছে, এগুলো খেতে পারেন। আর পারণের দিন আপনারা বাকুইট, তারপর হচ্ছে কিনুয়া, তারপর হচ্ছে ওটস, স্টিল কাট ওটস, অনেক খাবার আছে, আর সবজি তো আসি। আর যেদিন আমি নিরামিষ খাই বা একাদশীর দিন আমি যেটা করি সেদিন হচ্ছে আমার আমন্ডের পরিমাণ একটু বেশি নেই, স্প্রিলুনার পরিমাণটা একটু বেশি নেই, মাকা কাকা এগুলো একটু বেশি খাই। এইভাবে আমি আমার একাদশী এবং আমার ধর্মীয় জীবন, আমার স্বাস্থ্য জীবন, আমি দুইটা ব্যালেন্স করে চলি। কারণ আমাদের ধর্ম তো বাদ দিলে চলবে না, তাই না? আমাদের ধর্মীয় জিনিসটা হচ্ছে ধর্ম কি, আমার আত্মাকে পরিষ্কার করা, আত্মাকে ভালো রাখার, তো মানসিক শান্তি ঠিক রাখার জন্য তো ধর্মটাকে বাদ দিলে চলবে না। কাজে আমি দুইটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে কি, রিমঝিম বৃষ্টি পিসিওস নিয়ে অনেক কিছু প্রশ্ন করছেন আমাকে, অনেক বড় বড় প্রশ্ন। আমি আগেই বলি বোন, কিছু মনে করবেন না, আমি ডাক্তার না, আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। আপনার অনেক জটিল সমস্যা আমি বলতে পারবো না, তবে পিসিওস দেখেন, জেকে লাইফস্টাইল এমন একটা লাইফস্টাইল, আপনি সমস্ত রোগ থেকে সুস্থ হয়ে যাবেন। আমি বলি পিসিওস তো আপনার যে সিস্টগুলো আছে, হ্যাঁ, আপনি যদি সত্যিকারভাবে জেকে লাইফস্টাইল পালন করেন এবং রোজা রাখেন বা উপবাস থাকেন, আপনার পিসিওস থাকবে না। হ্যাঁ, কেন থাকবে না দেখেন, আমি বলি আমার ঠিক এই যে ঘাড়ের এই জায়গাটাতে একটা মোটা জরুর ছিল, কালো জরুর, এবং সেটা না খুব চুলকাতো এবং আস্তে আস্তে বড় হচ্ছিল। তা আমি জানতাম যে একসময় জরুর থেকে হচ্ছে ক্যান্সার হতে পারে, তা আমি মাঝে মাঝে ভয় পেতাম এখান থেকে আমার ক্যান্সার হবে না তো সেই জরুরটা কিন্তু কিছুদিন পর চুলকাচ্ছে না। এই যে লাইফস্টাইল পালন করার পর হঠাৎ করে দেখি সেখানে হাত দিয়ে একদম মিশে গেছে, সেখানে জরুরটা নেই। তো এত বড় একটা জরুর যদি মিশে যেতে পারে তাহলে আপনার পিসিওস কেন থাকবে? এটা তো থাকবে না। আপনি নিশ্চিন্ত মনে, হ্যাঁ, আর একটা প্রশ্ন করছেন ভাত খাবেন কিনা বা হচ্ছে বাইরের পচা খাবার, মানে এটাই মিন করতে চাইছেন খেলে কোনো সমস্যা হবে কিনা। সেটা তো হবেই, আপনি আপনার শরীরের যে সমস্যাটা, হ্যাঁ, সমস্যা থেকে কি বাইরের খাবারটা খাওয়া বেশি জরুরি? ইভানা, শারমিন, দীপ্তি থ্যাংক ইউ। নুরুজ্জামান বন্ধু, কেমন আছো? অনেক দিন পর ভালো আছো তো? তোমার বাচ্চা ভাবি কেমন আছে? আচ্ছা, খুব ভালো লাগলো তুমি জয়েন করছো এই জন্য। তো আপনার শরীরটা আগে, তাই না? আপনার তো বাজে খাবারটা আগে না। আপনি আপনার শরীরটাকে যদি ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন, আপনি যদি পিসিওস দূর করতে চান, আপনি কেন বাজে খাবার খাবেন?
দরকার নেই তো খাওয়ার। আপনি সুস্থ জীবনযাপনটা পালন করেন, সুস্থ হন, বাজে খাবার আর কোনো দিন খাবেন না, কখনো না, কেউ বললেও না। আর সবচেয়ে যেটা আমাদের সবচেয়ে যেটা খারাপ লাগে, কোথাও বেড়াতে গেলে বলবে একদিন খাও, হ্যাঁ একদিন খেলে কিছু হয় না, এই কথাটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং আমার খুব অপছন্দের কথা, এবং আমি আসলে রেগেও যাই যে একদিন খেলে সমস্যা হয় না। এবং আমাদের কিছু কিছু মানুষ আছে যে খারাপ খাবারটা খাওয়াতে পারলেই তাদের শান্তি, যে একদিন খাও, খেলে কিছু হবে না। কিন্তু কেন খাওয়াবে সেই খাবারটা? সেটা বাদেও তো খাবার আছে না, না হলে না দেই, তাই না? আমার বাসায় গেস্ট আসলে আমি ভালো খাবার পারলে দেই, না পারলে না দিই। কিন্তু আমি কেন একজনকে বাজে খাবার খাওয়াবো? কোনো তো দরকার নেই। তানজিয়া শাওন প্রাইমারিতেও খুব ভালো লাগলো। আচ্ছা, তারপর হচ্ছে উর্মি রহমান আর হচ্ছে মারিয়াম নেসা, হ্যাঁ দুজনেই হচ্ছে বলছে, প্রশ্ন হচ্ছে তিতিরের কি সমস্যা ছিল। আচ্ছা, আমি এখন বলি, এটা অনেকেরই ধারণা যে তিতিরের সমস্যার কারণে হচ্ছে জালাল ভাই আপনার অ্যাসিডিক ফুডের ভিডিওগুলো দেখে আমি অ্যাপ্লাই করে হাজব্যান্ড ইউরিক অ্যাসিড, হ্যাঁ খুব ভালো। সালমা হোসেন খুব ভালো, স্যারের পাশাপাশি এটা খুব ভালো। আপনাকে বুলেট জালাল ভাই বলি, দিদিও মেয়ে হয়ে ঘরের বাইরে বুলেটের মতো সব পারি না, জালাল ভাইয়ের মতো পারি না। জালাল ভাইয়ের পাশে তো একজন ভাবি আছে, তাই না? আমার পাশে আমার হাজব্যান্ড আছে, কিন্তু সে তো বাসায় থাকেন না। আর আসলে একজন মহিলা মানুষের কিছু কাজ একটু বেশি করতেই হয়, এটা কিছু করার নাই, আমাদের সমাজ ওইভাবেই তৈরি হয়ে গেছে। তো জালাল ভাইয়ের পাশে হয়তো বা ওরকম ভাবি একজন আছে দেখেই জালাল ভাই হইতে পারছে। আর আসলে মেয়েদের অনেক বেশি কাজ করতে হয়, বা ঘরের কাজ, মেয়েকে পড়ানো, সব কিছু মিলিয়ে পারি না একটু কষ্ট হয়, তারপরও চেষ্টা করছি যদি মানুষের একটু উপকার হয়। আচ্ছা, তিতিরের কোনো সমস্যা ছিল না ঠিক বলবো না, তবে জেকে লাইফস্টাইল পালন করার মতো যে সমস্যা ছিল তা না। আমরা যেহেতু পরিবারের সবাই মিলে একসাথে জেকে লাইফস্টাইল পালন করছি, যার কারণে ওকেও ছোটবেলা থেকে এই খাবার দাবারে অভ্যস্ত করছি, যা এতটুকুই। তারপরও বলবো তিতিরের আসলে অনেক সমস্যা ছিল, বলতে কি যেটা যে প্রায় প্রতি মাসেই জ্বর আসতো, 2 মাস পর পর থেকে জ্বর আসতো, এবং সেই একবার হচ্ছে ওর 107 ডিগ্রি জ্বর। আমি জানি না কারো হয়েছে কিনা, বাস্তবে দেখছেন কিনা, 107.2 ওর জ্বর থার্মোমিটারে। এবং আমার বাসায় দুটো থার্মোমিটার ছিল, তো দুটোতেই এরকম জ্বর ওঠা দেখে, টেম্পারেচার ওঠা দেখে ওর বাবা বাজারে গিয়ে আরও একটা টেম্পারেচার নিয়ে আর একটা থার্মোমিটার নিয়ে আসছে। 3টাতে যখন একই রিডিং দিছে এবং ওর হাত পা সব ঠান্ডা হয়ে ও নিস্তেজ হয়েছিল। হ্যাঁ, আমি খুব আমি জানি না, ঈশ্বরকে ডাকা ছাড়া ওই মুহূর্তে কিছু করার ছিল না, যাই হোক। এবং প্রচুর কৃমিতে আক্রান্ত হতো, প্রচুর। এবং আমি জানি যাদের ছোট মেয়ে বাবু আছেন তারা জানবেন যে কৃমির আক্রমণটা মেয়ে বাবুদের কতটা সমস্যা, এটা নিয়ে ভুগতে হয়। আমি মা হিসাবে আমি 2 মাস পর পর ওকে কৃমির ওষুধ খাওয়াতাম, আর খুব কষ্ট লাগতো। সেই আমার তিতির যখন আর জেকে লাইফস্টাইল পালন করছে, তারপর থেকে এখন পর্যন্ত 2020 সাল থেকে এখন পর্যন্ত আমার বাসায় আমাদের কারো কৃমির ওষুধ খেতে হয় না। যদিও স্যার এটা নিয়ে কখনো কোনো ভিডিওতে এই কথা বলেনি, কিন্তু এটা আমার প্রমাণ। আমি এবং আমারও প্রচুর কৃমির সমস্যা হতো, আমিও কিন্তু কৃমির ওষুধ খেতে হতো। সেই 2020 সাল থেকে এখন পর্যন্ত আমি আমার মেয়ে কোনো কৃমির ওষুধ খাই না। আর হচ্ছে রাগি আটা কোথায় পাবো? রাগি হচ্ছে আমি মাঝে মাঝে বলি, হ্যাঁ মুফতি নেসার ভাই এবং হচ্ছে বকুল চন্দ্র দেব, এই দুইজনের কাছ থেকে আমি নেই। সালমা হোসেন তুমিও এক্সট্রা বলে, থ্যাংক ইউ। তানজিরা মণ্ডল দিদি কেমন আছেন? ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে রাগি হচ্ছে বকুলচন্দ্র রায় আর হচ্ছে মুফতি নেসার ভাই। আমি লাইভ শেষ করে আমি দরকার হলে কমেন্টে ওনাদের দিয়ে দিব, মাঝে মাঝে দেই, ওনাদের থেকে নিয়ে ওনাদের থেকে আপনারা নিতে পারেন এবং বিশ্বাস করতে পারেন, আমি ওনাদেরটা খেয়ে তারপর বলছি। আচ্ছা, শিকদার সবুজ, রাইস কুকারে কি মাটির হাঁড়ি দিয়ে? আমি চিনতে পারছি রিনা ম্যাডামের ভাই, আমি চিনতে পারছি রাইস কুকারে মাটির হাঁড়ি দিয়ে রান্না করা যায়। আমি ঠিক বুঝতে পারি নাই, রাইস কুকারে মাটির হাঁড়ি বসালে আমি জানি না, আমি গ্যাসের চুলায় করি, এটা কি গরম হবে? গরম হবে, কিন্তু রান্না হবে কিনা জানি না। আপনি ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ একদিন, তারপর দেখেন কি হয়। যদি হয় তাহলে তো অনেকেই করতে পারবে, এই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আইরিন আক্তার, সেও পিসিওস নিয়ে কথা বলছে। আমি আচ্ছা, এটা তো উত্তর দিলাম একবার। পিসিওডি
লাল চাল, লাল আটা, হলুদ বুস্টার, 7 দিন খেয়েছে, 1 দিন রোজা রেখেছে, আর কি করা যাবে? আচ্ছা, এটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, জেকে লাইফস্টাইল একদম সারা জীবনের, এটা একটা সুস্থ জীবনযাপন পদ্ধতি। এটা ছেড়ে দিলে চলবে না। যখন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, তখন আপনি মেনটেনিংয়ের খাবারটা খাবেন। যেমন আমরা এখন মেনটেনিংয়ের খাবার খাই, আমরা ভাতও খাই, তবে গমের জিনিস আমি খাই না। কেন খাই না? লাল হোক আর সাদাই হোক, গম হচ্ছে, গমে গ্লুটেন আছে, এবং গম কোনো অর্গানিক মানে সে আদি যে গম সেটা নেই, এটা জেনেটিক্যালি মডিফাইড করা। তো জেনেটিক্যালি মডিফাইড করা কোনো খাবার আমাদের শরীরের জন্য ভালো না, কারণ আমাদের কোষ এগুলো চিনে না, এটাকে ফরেন বডি হিসাবে দেখে। হ্যাঁ, ও বুঝতে পারে না যে এটা এই খাবারটা কি। তো তখন আমাদের অনেক সমস্যা হয়, এবং যাদের হচ্ছে থাইরয়েড আছে বা এই যে পিসিওডি, তাদের তো একদমই খাওয়া উচিত না। আমার বাসায় আমি গম ব্যবহার করি না, আমি তার পরিবর্তে রাগি বা জোয়ারের আটা ব্যবহার করি। আর লাল চালের তো খেতে পারেন, লাল চাল খাবেন। কাকা মাকা, হলুদ বুস্টার, এগুলো আমরা সব সময় খাই, একদম সেই আমার কোনো সমস্যা নাই, তারপরও খাই। হ্যাঁ জালাল ভাই, যে মেনে চলবে সে বুলেট হয়ে যাবে, একদম একদম সত্যি কথা, বুলেট হতে বাধ্য। আচ্ছা, আর হচ্ছে এই আর রোজা রাখবেন। আইরিন আক্তার, আপনি আপনার ধর্মীয় যে সপ্তাহে 2টা রোজা আপনি রাখতে পারেন, আর 30টা রোজা রাখবেন, বা আপনাদের ধর্মীয় অনুযায়ী যখন রোজা আসে সেগুলো রাখবেন, সমস্যা নেই। তো আপনি যখন মেনটেনে আসবেন, এভাবে মাঝে মাঝে রোজা রাখবেন, মাঝে মাঝে ভালো খাবেন, মাঝে মাঝে আমরা যেমন মাঝে মাঝে নিরামিষ খাই, মাঝে মাঝে ভাত খাই, মাঝে মাঝে এরকম আর কি, মিলিয়ে ঝিলিয়ে করবেন আপনার মতো করে। আচ্ছা, জান্নাত ফেরদৌস, ঢেকি চাটা চালের সোর্স আমি দিতে পারবো না, সরি, এটা আপনাকে খুঁজে নিতে হবে। তারপর হচ্ছে লাভলি আক্তার, মাসে কি পরিমাণ টাকা হলে জেকে লাইফস্টাইল মেনটেন করা সম্ভব? এটা কঠিন প্রশ্ন। যেমন হচ্ছে আমি আসলে কি বলবো, এটা আমি তো বাইরের কোনো আমার খরচ নাই, আমি পোশাক বেশি দামি পরি না, আমার সোনার গহনার প্রতি লোভ নাই, যার কারণে আমি আমার বেতন, আমার হাজব্যান্ডের বেতন, আমার টাকা আমি হচ্ছে আমার খাবারের পিছনে খরচ করি। মিতু রয়, থ্যাংক ইউ, কেমন আছো তোমরা? অনেকদিন তোমাদের সাথে কথা হয় না। আচ্ছা, একটু কমেন্ট করে জানাবে মিতু কেমন হচ্ছে। আচ্ছা, তো হচ্ছে আমাদের বাড়ি করার যে খুব ইচ্ছা বা এরকম মানে আকাঙ্ক্ষা বলতে কিছু নাই। ঈশ্বর আমাদেরকে একটা মেয়ে দিয়েছেন, তো আমাদের দুজনের ইচ্ছা আমাদের মেয়েটা মানুষ হোক। হ্যাঁ, ময়না লাবণী, থ্যাংক ইউ, মানুষ হোক এবং আমি সুস্থ থাকি। আমি অনেক কষ্ট করে একটা বাড়ি করব, অনেক দামি গহনা, এখন তো যে অবস্থা, ব্যাংকে ভল্টে সোনা রেখেও তারা শান্তি পাচ্ছে না, তাহলে সেখানে সোনার গহনা কিনে তো লাভ নেই। আমি মনে করি সোনার গহনা বিক্রি করে জেকে লাইফস্টাইল পালন করা উচিত, কারণ আমি যদি সুস্থ থাকি, আমার পরিবার যদি সুস্থ থাকে, তার থেকে বড় কিছু আর নাই। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি একবারে কিনতে হয় না। হ্যাঁ, আমি যখন যেটা শেষ হয় তখন কিনি। যেমন এখন একবারে কিনে নিয়েছি কেন, যেহেতু একটু দাম কম। আমি আসলে কি বলবো, আমি যদি আরও টাকা থাকতো আরও কিনে রাখতাম। আমরা দুইজনের টাকায় মোটামুটি এবার ঈদের বন্ধে কোথাও বেড়াবো না, কোথাও যাব না, আমাদের টাকাটা দুইজনের বেতনের কিছু জমানো টাকা, এই টাকা দিয়ে আমরা এই প্রোডাক্টটা কিনে রাখলাম, আমাদের বেশ কিছুদিন চলে যাবে, এই জন্য আর কি, এই আর কি। আর হচ্ছে আমি যেটা নারকেল তেল, বেকিং সোডা, আমি যারা হচ্ছে একদম মিনিমাম খরচ করতে চান, আমি তাদেরকে এই পরামর্শটা দিতে পারি। যারা একদম মিনিমাম মানে বেশি খরচ করতে চান না, তারা যেমন একদম নারকেল তেল, বেকিং সোডা, তারপর হচ্ছে অলিভ অয়েল, স্প্রিলুনা, আর কি পিঙ্ক সল্ট তো লাগবে, পিঙ্ক সল্ট ছাড়া হবে না, একদমই হবে না। কারণ আপনি যখনই ভাত ছেড়ে দেবেন, আপনার শরীর থেকে লবণ কমে যাবে, লবণ মানে পানি কমে যাবে, কারণ তখন আপনাকে মাথা ঘুরাবে। তো আপনার পিঙ্ক সল্ট খেতেই হবে, পিঙ্ক সল্টের শুরুতেই পিঙ্ক সল্ট লাগবে। আপনি সেই ক্ষেত্রে আমি যেমন হোয়ানপ্রো মাসও কি বলবো, সেই হোয়ানপ্রো মাসও যখন গত রোজায় ছাড় দিয়েছিলেন তখন কিনেছি, আর এখন কিনলাম। তো এরকম মানে আমি আমার সাধ্য মতো আমি খাই। আমি যেদিন হোয়ানপ্রো মাছও খাই সেদিন মাকা খাই না, বা মাঝে মাঝে সবগুলো মিলিয়ে খাই, অল্প করে খাই। আমি আমার বেতন অনুযায়ী বা আমার সাধ্য অনুযায়ী আমারটা আমি ম্যানেজ করি। আচ্ছা,
আর একটা হচ্ছে সাইদা নাস অ্যাজমা থেকে মুক্তি। হ্যাঁ, এটা সত্যি আমার জীবনে একটা বড় পাওয়া যে আমার প্রচণ্ড অ্যাজমা ছিল এবং সবসময় আমি ইনহেলার নিয়ে ঘুরতাম এবং আমার সাথে এই যে এতক্ষণ আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু একবারও হাসি দেই নেই, কাশি দেই নেই, নাক দিয়ে সর্দি মুছি নেই। এটা আমার আগে আমার জেকে লাইফস্টাইল পালন করার আগে এটা একদম অসম্ভব ছিল। সবসময় টিস্যু ব্যবহার করা লাগতো, থুতু ফেলতাম, নাক ঝাড়তাম এবং হাসি দিতাম। মানুষের সাথে কথা বলার সময় আমার আসলে খুব আমার নিজেই লজ্জা লাগতো যে মানুষ হয়তো বা ঘৃণাও তো পায়, তাই না? তো সেইখান থেকে জেকে লাইফস্টাইল পালন করলে যে অ্যাজমা ভালো হয় এটা আমার জানা ছিল না, বা স্যার কিন্তু তখনও বলেনি। আমি যখন স্যারের ভিডিও দেখেছি, জালাল ভাই আজকে কিছু প্রোডাক্ট, আমি মোট 4বার প্রোডাক্ট আনছি জালাল ভাই। প্রথম একবার অল্প আনলাম, পরে হচ্ছে অবির ছবি দেখে আমি আর থাকতে পারলাম না, আমি অনেকগুলো নিয়ে আসলাম। তারপরের দিন আবার অর্ডার করলাম, আজকেও আসছে, আজকেও আমার একটা প্রোডাক্ট আসছে। এবং জালাল ভাই কি বলবো, আলটিমেট অর্গানিক লাইফের প্রোডাক্টের মানে এত দ্রুত, কালকে অর্ডার করে আজকে আমি প্রোডাক্ট হাতে পেয়েছি। চিন্তা করেন, খুব ভালো লাগছে এটা। তো সত্যি এখন মনে হচ্ছে আমি এমসিটি অয়েল নিয়ে আসাই আর একটা, এরকম একটা অবস্থা আমার। আচ্ছা, যেটা বলছিলাম যে অ্যাজমা থেকে, তো স্যারের কিন্তু তখন অ্যাজমা থেকে যে জেকে লাইফস্টাইল পালন করলে অ্যাজমা ভালো হয় এরকম কোনো কথা স্যার তখন বলেনি নেই, আর হচ্ছে ভিডিও দেয়নি। জালালউদ্দিন বা জালাল ভাই স্পিরুল্লাহ, হ্যাঁ আমিও খেয়েছি ভাই সকালে। সরি, আপনি তো রোজা না, আপনি তো রোজা ইফতারি খেয়েছেন। আমি কিন্তু সকালে খাই, প্রতিদিনই প্রায় চেষ্টা করি একটুখানি খাওয়ার জন্য। আচ্ছা, তো আমার হঠাৎ করে দেখি আমার অ্যাজমা ভালো হয়ে গেছে, যেখানে আমি ইন্ডিয়া থেকেও আমি ডাক্তার দেখাইছি এতটা। এবং আমার ইন্ডিয়াতে যখন ডাক্তার দেখাইছি তখন অনেক টেস্ট, সেখানে আমাকে নারকেল খেতে নিষেধ করছে, ডিমের সাদা অংশ খেতে নিষেধ করছে, বাদাম খেতে নিষেধ করছে, কফি খেতে নিষেধ করছে। আর ভাবা যায় যে বুলেট কফি আমার এত প্রিয় এখন, সেই কফি আমি খেতাম না, গরুর দুধ খেতাম না। তো আমি আসলে একটু শেয়ার করি, মানে মজার কথা মনে পড়ছে। তো আমি হচ্ছে একটা যদি নাড়ু খেতাম পূজার সময়, তাহলে আমার মানে ইনহেলার নেওয়া লাগতো। তো একদিন জেকে লাইফস্টাইল পালন করার পর আমি অল্প একটু একটা নাড়ু খেয়েছি। হ্যাঁ, নাড়ু খাওয়ার পর হচ্ছে দেখি কি আমার না কষ্ট হচ্ছে না, আমার সেই গ্যাস নেওয়ার মতো অবস্থা হচ্ছে না। তারপর আমি একটা নারকেল ভেঙে বেশ খানিকটা নারকেল খেয়ে নিই, দেখি যে না আমার তো কষ্ট হচ্ছে না। কিন্তু স্যার কিন্তু তখন এত ভিডিও দেয়নি, এখন যেমন স্যার প্রতিদিন লাইভ করে, এত কিছু কিন্তু ছিল না। মানে আমি যখন শুরু করছি সেই 2020 সালে করোনার সময় কিছুই এরকম ছিল না। তো তখন আমার একটু কৌতূহল হলো, গরুর দুধ এমনিতে খাই না, কিন্তু তখন আমি 1 গ্লাস গরুর দুধ খেয়ে নিলাম। ওমা, দেখি তারপর আমার সেই অ্যাজমার সমস্যাটা নেই। তারপরে বাদাম খেলাম, এখন তো নাই। তারপর বুঝতে পারলাম যে জেকে লাইফস্টাইল পালন করে আমার একটা করে এইভাবে আমি বুঝতে পারছি যে আমি সুস্থ হচ্ছি। আর এত মজা পেয়েছি যে আমি সেইটার কি আর বাদ দেওয়া যায়? আমি আর ওখান থেকে মানে আমি এটা বাদ দেওয়ার কথা ভাবতেও পারি না। আর হচ্ছে আচ্ছা, রূপা সে বলছে কি রাগি রুটির স্বাদ কেমন ও বানানোর প্রসেস। আমি কিন্তু রাগি রুটির রেসিপি দিয়েছি এবং একদিন লাইভেও দেখাইছি। হ্যাঁ রূপা, আপনি যদি আজকে আমার লাইভটা দেখে থাকেন, আপনি আমার একটু আবার আমি লাইভে দেখাইছি। জানি না এখন তো ভিডিও আছে কিনা, এখন তো 1 মাসের বেশি আবার ফেসবুক রাখতেছে না। তারপরও রেসিপিটা আমি যেটা করি, আমি একটা যদি নিরামিষ করি তাহলে শুধু পিঙ্ক সল্ট পানি দিয়ে, উষ্ণ গরম পানি দিয়ে গুলিয়ে গোলা রুটির মতো ভেজে নিই, আর একটা ডিম দিলে খুব ভালো হয়। কারণ হচ্ছে এটাতে তো গ্লুটেন নাই, আটার মতো ওরকম ঠিক জমে না আর কি, একটু ছাড়া ভেঙে যেতে চায়। আসমা হাবিব শাপলা বান্ধবী, বাবা তোমাকে তো পাওয়াই যায় না, তুমি আমাকে দেখতেছো, আমার খুব ভালো লাগতেছে। কেমন আছো? তোমার ছেলেরা কেমন আছে? তুমি কোথায় আছো? তোমাকে ফোন দিয়েও পাই না। অনেক ধন্যবাদ, তুমি আমার সাথে জয়েন করেছো। একটা কমেন্ট করো, তাহলে আমি আসলে খুব খুশি হব। আচ্ছা, আর হচ্ছে কি সরি, আরিফিনা সিদ্দিকা, আচ্ছা এটা কি আসফিনিয়া সিদ্দিকা,
উনি বলেছেন যে টক দই ইলেকট্রনিক দই মেকারে বানানো যাবে কিনা। সেটা হচ্ছে কি আসলে তার গুণগত মান যে কতটা ঠিক থাকবে আমি ঠিক জানি না, আমি এটা নিয়ে জানি না যেহেতু আমি বলতে পারবো না। তবে মজিবুর রহমান স্যার যে হচ্ছে টক দই বানানোর যে রেসিপিটা দিয়েছে আমি এটা দিয়ে হচ্ছে আমি করি এবং খুব ভালো হয়, এর গুণগত মান ভালো থাকে এবং খেতেও মজা। সেটা হচ্ছে গরুর দুধ দোয়ানোর পর যত তাড়াতাড়ি সম্ভব ফ্রিজিং করতে হবে, ফ্রিজে 24 ঘন্টা রাখতে হবে এবং আবার 24 ঘন্টা বাইরে রাখতে হবে, তাহলেই হচ্ছে এটা সুন্দর একটা দই তৈরি হবে। আচ্ছা, তাজমিরা মণ্ডল দিদি, আমার রাত্রেবেলা হাসি হয় আসলে জাহাঙ্গীর কবির স্যারকে দেখানো 6 মাস চলছে। আচ্ছা, হাসি, হ্যাঁ, যদি যে লাইফস্টাইল পালন করেন তাহলে অবশ্যই হাসি কমে যাবে। আমারও ছিল এবং ঘুম থেকে উঠে আমি এক নাগারে 100 হাসি দিতাম। আর রান্নাঘরে এটা আমার একটা খুবই বাজে অভ্যাস ছিল, ঘুম থেকে বিছানা থেকে নামা এবং দরজা কেউ খুললেই বাইরের আবহাওয়া ঢুকলেই আমি অনেক হাসি দিতাম। আমার খুব মানে কি বলবো, খুব খারাপ অবস্থা ছিল। আর স্যারকে দেখানো মাত্র 6 মাস চলছে, তো ধৈর্য ধরুন এবং আমি আপনাকে অনুরোধ করব কখনোই এটা ছাড়বেন না। সুস্থ লাইফস্টাইলে থাকলে অবশ্যই আপনার আস্তে আস্তে সব কিছু থেকে ভালো হয়ে যাবেন। আর হচ্ছে হাফিজুর রহমান হাফিজ, টক দই তৈরির প্রসেস তো বললাম। হচ্ছে তাজমিরা তাবাচ্চুম, লাল গমের আটা কেন খারাপ? আচ্ছা, খারাপ বলতে হচ্ছে এই যে গ্লুটেন থাকে এবং গ্লুটেন থাকার কারণে, গ্লুটেন মানে গাম, এক ধরনের আঠা যেটা খেলে আমাদের শরীরে অনেক রকম সমস্যা হয়। গম হচ্ছে কোনো গম সেই ন্যাচারাল বা আদি যে গম সেরকম গম কিন্তু এখন পুরো টোটালি পৃথিবীতেই নাই। হ্যাঁ, একদম 100% গম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড করা গম। তো যার কারণে গম তো জেনেটিক্যালি মডিফাইড কোনো খাবারই আমাদের শরীরের জন্য ভালো না এবং আমাদের কোষ সেটা চিনতে পারে না, তাকে ফরেন বডি হিসাবে দেখে এবং যার কারণে সেটা আমাদের শরীরে গেলে বিভিন্ন রকম রোগ হতে পারে এবং আমাদের কোষ তখন কি বলবো উল্টাপাল্টা আচরণ করে, যেহেতু ওই খাবারটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না এটা আমাদের শরীর। যার কারণে কিন্তু গমের রুটি খেলে থাইরয়েড যাদের আছে তারা খেতে পারে না। তারপর হচ্ছে যাদের অনেকের অ্যালার্জি যাদের আছে তারা কিন্তু মানে খেতে পারে না। তাই আমি বলবো যে গমের আটা না খাওয়াই ভালো, আমি খাই না, এই আর কি। তারপর যদি কেউ খেতে চান সেটা তার ব্যাপার। আমি বলবো যে আমি যেহেতু খাই না আমি কাউকে পরামর্শ দিতে পারবো না খাওয়ার জন্য। এই হচ্ছে। আর হচ্ছে অনেকেই জানতে চান আমার লাইফস্টাইল। আমি প্রতিদিন ভিডিওর মাধ্যমে আসলে আমি যেটা ভিডিও করি সেটা আমি সবাইকে বলি যে আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি যে খাবারটা বানাই সেটাই হাতের কাছে মোবাইলটা থাকে, মোবাইল নিয়ে একটুখানি ভিডিও করি। আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিওগুলোকে একটু জোড়াতালি দিয়ে দেয়, আমি কণ্ঠ দিয়ে দিই, এইভাবে ছাড়ি। আমি আসলে এটা নিয়ে অনেক বেশি কাজ করার আমার সময় নাই, বা একটা ভিডিও করব আগে থেকে পরিকল্পনা করে রান্না করা সেটাও আমার হয় না। আমি আমার মতো করি, সেটাই দেই, এটাই আমার লাইফস্টাইল। আর হচ্ছে সকালে আমি ভাত খাই না কখনোই। আমি যেটা করি একবেলা খাওয়ার। রোকসানা পারবিন, মেয়েদের রূপচর্চা নিয়ে কিছু আমি রূপচর্চা নিয়ে কথা বললে না লোকজন এসে আমাকে মারবে। কারণ হচ্ছে রূপচর্চা আসলে আমি তো এমনিতেই কালো, আমি কোনোদিনই রূপচর্চা করি না। তবে স্যারের এবার যেমন পুরো শীতে, এবার না, আমি 2000 যেদিন থেকে নারকেল তেলটা বাংলাদেশে আসছে, মজিবুর রহমান স্যারের নারকেল তেল আমার বেশি কেনা হয়েছে, কারণ তখন ওই আগে থেকে আমি নারকেল তেলটা ব্যবহার করি। আর আলটিমেট অর্গানিক লাইফ তো বেশি দিন হয়নি আসছে, এই আর কি। তো নারকেল তেলটা হচ্ছে মাখি আমি, আমার মেয়ে, আমাদের কোনো কি বলবো সোনো পাউডার কিছু নাই, শুধু একটু লিপস্টিক তো স্যারের নাই, অর্গানিক থাকলে সেটা হয়তো কিনতাম। লিপস্টিকটা খুব পছন্দ, মা মেয়ে দুজনেরই। এই লিপস্টিকটাই শুধু ব্যবহার করি, কেমিক্যালস, এর বাইরে আমাদের কোনো কিছু ব্যবহার করি না। আর লিপ জেল তো এখন এবারে যে লিপ বাম স্যারেরটা আমি কিনে নিছি, কি বলবো, তোমারটা আসছে ওখানে দেখো রাখা আছে, নিয়ে আসো। লিপ বামটা খুবই ভালো, স্যারের লিপ বামটা একটু দাম বেশি নিল, সকালে লাগালে রাত পর্যন্ত যদি মুখ না ধুই তাহলে ঠোঁট থেকে উঠে না। এবার কিনছি, সামনে শীতেও চলে যাবে, এই আর কি। আর একটা শান্তি পাই, মানসিক একটা যে শান্তি, অর্গানিক জিনিস ঠোঁটে মাখতেছি এই। আর হচ্ছে যে রূপচর্চা নিয়ে কি বলবো, ছাড় কিন্তু রূপচর্চা নিয়ে অনেক দেখাইছে। যেমন আমি মাঝে মাঝে রাগির আটা দিয়ে মুখ ধুই, সাবান দিয়ে না ধুয়ে রাগির আটা দিয়ে মুখ ধুই, আপনারাও ধুতে পারেন। আর ফিটনেস উইথ নিপা আপু কিন্তু রূপচর্চা নিয়ে অনেক কথা বলে, অনেকগুলো ভিডিও দেখিয়েছে রোকসানা পারবিন, আপনি সেগুলো একটু ফলো করতে পারেন। হ্যাঁ, নিপা আপু নিজেও দেখতে অনেক সুন্দর,
সুন্দর, তার রূপচর্চা নিয়ে যে ভিডিওগুলো সেগুলো আপনি ফলো করতে পারেন। আমি এটা নিয়ে কথা বললে না লোকজন আমাকে পাইলে মারবে, আমি ওটার মধ্যে নাই। দিদি অর্গানিকভাবে কি ব্যবহার করা যায়, এই তো ওই যে আমি রাগির আটা দিয়ে আমি মাঝে মাঝে মুখ ধুই, আমি মেয়েকেও বলি, ও তো ছোট এখনো সব কিছু কথা শুনতে চায় না, মানতে চায় না। আর হচ্ছে শীতের দিনে নারকেল তেল সকাল বিকাল রাতে ঘুমাতে যাওয়ার আগে বা সকালে উঠে আমি নারকেল তেল মাখি, বাস এইটুকুনি। আর সারাদিনে আমি বাইরে যাই, আমি কোনো সোনো পাউডার কিছু মাখি না। জেকে লাইফস্টাইল সঠিকভাবে পালন করে রূপচর্চা লাগে না, একদম ঠিক। জালাল ভাইকে একটু দেখবেন। হ্যাঁ, সেদিন আমি ছবিতে আসলে জালাল ভাইয়ের ছবি দেখে আমি জুম করে করে ছবিটা দেখছি। জালাল ভাই ভাবি যদি দেখেন কিছু মনে করবেন না, মানে আমি অবাক হয়ে গেছি যে একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে, তার ত্বকগুলো এত সুন্দর, তার চুল। এবং আমার হাজবেন্ডকে দেখালাম যে দেখো জালাল ভাইয়ের চুলগুলা কি সুন্দর, একদম চকচক করতেছে চুলগুলা। তৃষ্ণা কেমন আছো? থ্যাংক ইউ জয়েন করার জন্য। মাসি কেমন আছে? তোমাদের বাড়ির সবাই কেমন আছে? আচ্ছা, তো হচ্ছে জেকে লাইফস্টাইল পালন করলে আর হচ্ছে সুস্থ সুস্থ জীবনযাপনে থাকলে শরীর ভালো থাকা কি, যে যখন আপনার কোষ ভালো থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা কোষ যখন পরিষ্কার হবে তখন এমনি আপনি চকচক করবেন, গ্লো করবে। আর একটা জিনিস হচ্ছে, যেমন আমি কালো, হ্যাঁ আমি অনেক কালো, সেটা কিন্তু কোনো সমস্যা না, কিন্তু আমি ভিতর থেকে আমার মন থেকে আমি যেদিন সত্যি আমার মন থেকে হাসতে পারি সেদিন আমার মনে হয় কি আমার ছবিটা না অনেক সুন্দর হয়। আর মাঝে মাঝে ছবি তুলি, আমার মনটা ভালো নেই কিন্তু আমি একটু দাঁত বের করে ছবি তুলতে পছন্দ করি, ছবি তুলি, সেই ছবিটা কিন্তু খুবই খারাপ হয়। হ্যাঁ, রোকসানা পারভিন, আমার স্কিন তো চকচক করছে। রোকসানা পারভিন, আমি আসলে আমার ক্যামেরা ফেস ভালো সেজন্য। আর হচ্ছে এই যে সারের লিপ বাম আজকে একটা আসছে, আগে একটা কিনে নিছি, আজকে আবার একটা কিনলাম, এই যে কিনে নিলাম। এটা গরমেও এটা ব্যবহার করব ঠোঁটে, এবং একটুখানি দিলে না অনেক দিন থাকে। দিদি আমার প্রচুর চুল উঠে যাচ্ছে 15 দিন যাবত। আচ্ছা, আপনি প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় কিন্তু জেকে লাইফস্টাইল পালন করলে, হেলদি লাইফস্টাইল পালন করলে চুল উঠে যায়, চুল ঝরে যায়, কিন্তু চিন্তা করবেন না আবার চুল গজাবে। আর হচ্ছে আপনি যে কোকোনাট অয়েল যদি এটা ম্যাসেজ করতে পারেন খুব ভালো হয়, যেটা হচ্ছে অর্গানিক কোকোনাট অয়েল, এটা কিন্তু আপনি ম্যাসেজ করতে পারেন হচ্ছে। আর মহেশ বাবু, আপনি হিন্দিতে কি লিখছেন আমি জানি না, আমি হিন্দি পড়তেও পারি না, বলতেও পারি না, সরি, একদম সরি, আমি উত্তর দিতে পারছি না, আমি বুঝতে পারছি না। যদি ইংলিশে লেখেন তাহলে হয়তো বা কিছুটা আমি চেষ্টা করতে পারবো। আমি বাংলা ছাড়া আসলে কমফোর্ট না অন্য ভাষায়, ইংলিশ পারি বুঝি কিন্তু অনেক বেশি কমফোর্ট না, তারপরে চেষ্টা করব। এই হচ্ছে, আর কি বলবো। আর সকালে আমি ঘুম থেকে উঠেই প্রথম বেকিং সোডা খাই। আর প্রতিদিন আমার যতটা এক্সারসাইজ করা উচিত আমি একদমই করতে পারি না, কিন্তু সবাইকে বলবো যে এটা করবেন, এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে মাসেল বিল্ডিং এক্সারসাইজ, এটা করাই উচিত, মেয়েদের বেশি করে উচিত। কারণ হচ্ছে মেয়েরা সবচেয়ে শরীরটাকে বেশি অবহেলা করে, এটা একদম ঠিক না, একদম ঠিক না। পুরুষ শাসিত সমাজে মেয়েদের চর্চা আরো বেশি করে করা উচিত, নিজেদেরকে ফিট রাখা উচিত, নিজেদেরকে সুন্দর রাখা উচিত, নিজেদের মনটাকে ভালো রাখা উচিত, না হলে আশেপাশের থেকে কিন্তু এটা হয় না, কি বলবো, অনেক সমস্যা হয়। সবাই ভালো থাকবেন। আর কি বলবো, ও আচ্ছা, আমার লাইফস্টাইল একটুখানি অল্প একটু বলে আমি বের হয়ে যাচ্ছি। তো হচ্ছে যেটা বললাম, আর হচ্ছে বেকিং সোডা খাই, তারপর চেষ্টা করি হচ্ছে লেবুর সাথে খাই, তারপর তোকমা সিয়াসিড ভিজিয়ে পানি খাই, স্পিরুলিনা খাই, তারপর হচ্ছে তানজিয়া শাওন, মহেশবাবু রাধে রাধে নাম জপ করতে বলছে। আচ্ছা, থ্যাংক ইউ, আমি আসলে বুঝি না হিন্দি। আচ্ছা, তারপর হচ্ছে অলিভ অয়েল দিয়ে হচ্ছে গ্রিন জুস খাই, গ্রিন জুসের সাথে স্পিরুলিনা খাই। তারপর হচ্ছে এরকম আমি আসলে এই জুসগুলো আমি কিন্তু বন্ধের দিন ছাড়া একদমই খেতে পারি না। আর প্রতিদিন আমি 7:30 স্কুলের জন্য বের হয়ে যাই, 7:30 8টার মধ্যে বের হয়ে যাই। নিপা, থ্যাংক ইউ নিপু জয়েন করার জন্য। বের হয়ে যাই, তখন আমি শুধু বেকিং সোডা, লেবুর শরবত বা কোনোদিন গ্রিন জুস একটুখানি খেয়ে চলে যাই, আর অন্য দিন আমি খাই। আর বিকেলবেলাতে আমি চেষ্টা করি একটা দুধ খাওয়ার জন্য, যেটা হচ্ছে আমার মেয়ের জন্য করি, সেখান থেকে আমিও খাই রাগের দুধ, জোয়ারের দুধ অথবা আমন্ডের দুধ, কোনো দিন নারকেলের দুধ, তার সাথে আমার মেয়েকে তিতিরকে দেই কোকো পাউডার, আর আমি হচ্ছে মাকা পাউডার। এই হচ্ছে আমাদের লাইফস্টাইল। দুপুরে অবশ্যই আমরা ভাত খাই, কখনো লাল চালের ভাত খাই, কখনো কালো চালের ভাত খাই, কখনো
স্যার, আমাদের টিও স্যার, থ্যাংক ইউ স্যার। অনেক দিন পর আমি লাইভ করি, আপনাকে অনেক দিন পর দেখলাম। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অরিজিনাল লিপ বাম কয় টাকা নিয়েছে, এটা কত টাকা নিয়েছে? আচ্ছা, করবেন, এটা সম্ভবত 400 টাকা নিয়েছে। তাজমিরা মণ্ডল, এটা 400 টাকা নিয়েছে। এখন তো দাম কমে আর কি, আর একটু দাম বেশি। আপনি এটা নিতে পারেন, 400 টাকা হলেও না আপনার 2 শীত চলে যাবে, এবং সকালে দিলে বিকাল পর্যন্ত আপনার ঠোঁটে আর কিছু লাগবে না, এবং খুব ভালো লাগে। মানে এটা দেওয়ার পর সত্যি বলছি, মানে অনেক ভালো লাগে। অনেক দাম শুনে না নিতে চাইনি, তো আমার মেয়ের জেদ করে স্যার যখনই এটা লাইভে এটার কথা বলছে, ওর হচ্ছে লাগবেই। তো ওকে যেহেতু আমি বাইরের কোনো বাজে খাবার দেই না, যার কারণে ওর কিছু কথা আমাকে শুনতে হয়। তো এটা আমি একটা অর্ডার করে নিয়ে আসার পর এত ভালো লাগছে, তখন আমি বুঝলাম যে এটা নিয়ে আমি কত ভালো করছি। আর স্যার আপনাকে বলবো, আপনি বলছেন আপনার সাথে একদিন দেখা করতে। আমি স্যার, এখন তো ছুটির দিন, আপনি যেদিন, আপনি তো অনেক ব্যস্ত থাকেন, আপনি যেদিন ফ্রি থাকবেন স্যার আমাকে একটু নক করলে আমি আপনার সাথে গিয়ে আমি সব সুন্দর করে আপনাকে বুঝায় বলবো। আর যদি সম্ভব হয় ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও একটু দেখবেন। আর হচ্ছে আমি মাঝে মাঝে রান্নার ভিডিও দেই। ডায়াবেটিক্স কিন্তু স্যার কোনো রোগই না স্যার, একদম কোনো রোগ না, যেটা হচ্ছে খুব সহজে, মানে আপনি 15 দিনেই কিন্তু ডায়াবেটিসের ওষুধ সারতে পারেন। মানে এবং এটা কোনো, আমি বলবো কোনো রোগ না। স্যারের কাছে যারা আসে, যারা সুস্থ লাইফস্টাইল পালন করে, তারা কিন্তু 7 দিনের বেশি লাগে না। যাদের অনেক বেশি সমস্যা হয় তো 15 দিন, 1 মাস, সর্বোচ্চ 3 মাস লাগে না ডায়াবেটিস থেকে মুক্ত হতে। এত সহজ, শুধু একটু সুস্থ জীবনযাপন পালন করলে হবে। বকুল চন্দ্র রায়, থ্যাংক ইউ দাদা। অনেকেই জানতে চাইছে আমি রাগির আটা, জোয়ারের আটা কোথায় পাই। আমি আপনার কথা বলে দিলাম, আপনি আমার এখানে একটা কমেন্ট করে যাবেন, তাহলে হয়তো বা সবাই বুঝতে পারবে। এই যে যারা আমার সাথে জয়েন করছেন, বকুল চন্দ্র রয়, আমি দাদার থেকে নেই। তারপর দাদার অনেক ভালো চাল আছে যেটা এসপিকে পদ্ধতিতে চাষ করে, এবং চালটা এত ভালো দাদা, আমি কয়েকদিনের মধ্যে আপনাকে হোয়াটসঅ্যাপ করব, আবার কিছু অর্ডার করব। বিশেষ করে এবার রাগি আটাটা এত ভালো হয়েছে দাদা, কি বলবো। আর আপনি যে চালটা দিচ্ছেন, পোলাওয়ের চাল, এটা হচ্ছে কি বাদশা ভোগ, মানে চমৎকার একটা চাল। কি বলবো, আসলে বাজারের পোলাওর চাল তো খাই না, খেতে ইচ্ছা করে না, তারপর তো মাঝে মাঝে পোলাওর চাল খেতে ইচ্ছা করে। এই চালটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, এই আর কি। আর সবাইকে বলবো বকুলদার থেকে আপনারা নিতে পারেন নিশ্চিন্তে, কারণ আমি ওনারটা খেয়ে আমি বুঝতে পারছি যে এটা ভালো। এই আর কি দাদা। কুলথি ডাল এখনো খেতে পাইনি, কুলথি ডালের একটু রেসিপি দিয়েন দাদা, তাহলে আমার জন্য খুব উপকার হবে। আচ্ছা যাই, তারপর আমি দুপুরবেলা হচ্ছে ভাত, মাছ, তরকারি খাই, তবে ভাতের পরিমাণ খুবই কম। মাছ তরকারি খাই, রাতের বেলাও সেম, ডিম, মাছ, ভাত এগুলাই খাই, তবে ভাতের পরিমাণ খুব কম। আমি যদি দুপুরে একটু বেশি ভাত খাই, রাতে ভাত খাই না। আবার যদি দুপুরে না খাই, তাহলে রাতে একটু খাই। কোনো দিন ভাত খাই না, স্কিপ করি। এই হচ্ছে আমার লাইফস্টাইল। এবং আমি সবাইকে বলি, আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে 10টার পরে জেগে থাকবেন না। আর যদি ঘরে ওয়াইফাই কানেকশন থাকে, অবশ্যই ওয়াইফাই কানেকশনটা একদম সেন্ট্রালি অফ করে দেবেন। আর আমি যেমন আমার মোবাইলে কিন্তু 9:30টার পর আমি পারতপক্ষে কারোর সাথে কথা বলি না, চেষ্টা করি কথা না বলতে। আর হচ্ছে আমি 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, তিতিরও তাই। এবং আমার মোবাইলটা আমি এরোপ্লেন মোড দিয়ে দিই, এই হচ্ছে। আর শুক্র শনিবারে একটু হয় দেরি হয়, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসে বৃহস্পতিবারে, ওর আসতে রাত হয়, সেদিন একটু সমস্যা হয়। শুক্রবারও একটু সমস্যা হয়। এর বাইরে কিন্তু আমি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এবং আমি সবাইকে অনুরোধ করব, এবং পরিবারের সবচেয়ে যে কর্তা থাকেন, পুরুষ যে কর্তা আর কি, সদস্য, তার কাছে আমার আসলে বিনীত অনুরোধ থাকবে, যদি আমাকে কেউ দেখে থাকেন তাহলে বিনীত অনুরোধ থাকবে যে আপনি সবার আগে এই কাজটি করবেন। কারণ হচ্ছে আপনার উপর পুরো পরিবারটা নির্ভর করে। আমরা মহিলারা আসলে যতই অনেক কিছুই বলি, কিন্তু তারপরও শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বলতার কারণে আপনারা যদি পালন না করেন, আমরা করতে পারি না। আমরা সেই ক্ষেত্রে আসলে কিছু আমাদের করার থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে যে আপনারা 10টার পর মোবাইলটা খোলা রাখবেন না। এবং আমি একটুখানি বলি, আপনি যতই মনে করেন যে আপনি সুস্থ আছেন, হ্যাঁ সুস্থ আছেন, এখন সুস্থ আছেন, আসলে আপনি সুস্থ থাকবেন না। আপনি কাজ করতে পারতেছেন, সকালে 1 ঘন্টা ঘুমিয়ে আপনি কাজ করতে পারতেছেন, কিন্তু আপনি যদি রাতে 10টা থেকে 2টা ঘুমান, আপনি যে কাজ করতে পারবেন, আপনার ব্রেনটা যতটা ভালো কাজ করবে, সেই কাজটা কিন্তু করবে না। কারণ আপনি নর্মালি চিন্তা করেন, আমাদের যে ড্যামেজ হয়, আমাদের সারা দিন
সারাদিন যে আমাদের শরীরের যে ক্ষতিগুলো হয়, কোষের ড্যামেজ, আমার ব্রেনের ড্যামেজ প্রতিদিন, সেই ড্যামেজটা কিন্তু শরীর রাত হচ্ছে 10টা থেকে 2টো এই সময়ের মধ্যে সে রিপেয়ার করে। হ্যাঁ, রিপেয়ার করে, তার কাজ করে। যেমন আমার রুমটা সারাদিন ময়লা করলাম, আমার একবার না একবার তো ঝাড়ু দিতে হবে। সেই ঝাড়ু যদি না দিই তাহলে কি হবে, আমরা অসুস্থ হয়ে পড়বো বা আমাদের ব্রেন কাজ করবে না। তো আমাদের রাত 10টা থেকে 2টা এই সময়ের মধ্যে আমাদের কোষের যে ক্লিনজিং, আমাদের শরীরের যে কাজ, এটা কিন্তু শরীর ওই সময়টাতে করে, পরিষ্কার করে। মানে ঘর ঝাড়ু দেওয়ার যে কাজ, আমাদের শরীরের কোষ ঝাড়ু দেওয়ার কাজটা করে আমাদের শরীর ঠিক রাত 10টা থেকে 2টার মধ্যে। আপনাদের যাদের কাজ করতেই হয় তারা 9:30টার মধ্যে বিছানায় যান, 10টায় একটা ঘুম দেন। আপনি যদি সকাল 3টায় ওঠেন, হ্যাঁ ভোর 3টায় ওঠেন, আপনি কিন্তু অনেক বড় একটা দিন পাবেন। আমি যেমন ঠিক 3:30, 4টা, 4:30 এরপর বিছানায় থাকতে পারি না, আমি উঠে যাই। উঠে গিয়ে ইয়োগা করি, রান্না করি। আবার অনেক সময় যেটা আমি এখন তো একটু যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সেজন্য সেটার জন্য যে একটু লেখালেখি বা সেটা নিয়ে একটু হলেও তো দেখতে হয়, স্যারের ভিডিও দেখা, পড়াশোনা করা, যেটাই করা আমি তখন 1 ঘন্টা বা আধা ঘন্টা করে নিই। আর তখন ব্রেনটাও কিন্তু ভালো কাজ করে। এই 9:30টার পর আমি সোজা কি বলবো, আমি না কাজ করতে পারি না। আমি পুরা মানে তখন আমার চোখে এত ঘুম থাকে, আমার তখন ব্রেন কাজ করে না। তো আমি যেহেতু আমার করে না, আমার বিশ্বাস আসলে কারোটাই ঠিক মতো করে না। আপনারা যারা জোর করে জেগে থাকেন তারা জোর করে করেন। শিমু কর্মকার, থ্যাংক ইউ। আশা দিদি কেমন আছেন? থ্যাংক ইউ। তো সবার কাছে অনুরোধ থাকবে যে রাত 10টার পর পুরা ফ্যামিলি লাইট অফ করে দেবেন, ওয়াইফাই অফ করে দেবেন, সব বন্ধ করে আপনারা অন্ধকার জগতে চলে যান এবং ঈশ্বর দেখেন। ঈশ্বর কিন্তু আমাদের রাত দিয়েছে ঘুমানোর জন্য, দিন দিয়েছে জেগে থাকার জন্য। আমরা যদি সেই দিনের আলোটা ব্যবহার করি, খুব ভোরে ঘুম থেকে উঠি, তাহলে কিন্তু অনেক বড় একটা দিন পাই, অনেক কাজ করতে পারি। সেটাই সবাই করার চেষ্টা করবেন। সবার কাছে আমার অনুরোধ, রাতে ঘুমাবেন। রাত ঈশ্বর ঘুমানোর জন্য দিছে, জাগার জন্য নয়। দিনে ঘুমাবেন না, দিনে ঘুমানো একদমই ন্যাপ নিবেন, অল্প একটু ঘুমাবেন, কিন্তু আসলে দিনে না ঘুমিয়ে ঘুমটা রাতে ঘুমাবেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন। আর হচ্ছে আমি যে কি বলবো, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সবাই আমার সাথে আছেন বলেই কাজটা চালাচ্ছি। ভালো লাগে সবাইকে। আর হচ্ছে কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ।